পীতাম্বরী আমাকে একবারও পিছু না ডাকলেও আমি জানি চাঁদের আলোতে পারদরঙা চোখের জল নেমে আসছে তার বুকের ক্ষতস্থানের উপরে, রক্তাক্ত কর্ণের বুকে। আমি পিছনের ওই ক্ষিপ্ত কোলাহল, দুটি জ্ঞানহীন শরীর, আমার পীতাম্বরী, কল্প রহিমের কল্পমাতৃকা সব ফেলে ঝাঁপিয়ে পড়লাম কৃষ্ণ সর্পিণী সমাজ জাহ্নবীর বুকে। প্রথমবার শ্বাস টেনে বলে উঠলাম চিৎকার করে, ভালো থেকো গা পীতাম্বরী, ভালো থেকো। ভালোবাসা কখনো আটকে রাখার ফরমান জারি করে না, কিন্তু দুটি মানুষের নীরব ভালোবাসার মাঝে যদি আত্মসম্মান বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কি সেই ভালোবাসাকে টিকিয়ে রাখা সম্ভব, নাকি সেই সম্পর্ক থেকে নীরবেই মুক্তি লাভ করা যায়? নীরবতায় কি তাহলে সব বিপদের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম? জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্পটি। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখক কর্ণশীলের কলমে একটি ভিন্নধর্মী প্রেমের গল্প, চুড়িওয়ালি। লেখক কর্ণশীলের জন্ম 1980 সালে। পেশায় একদা গৃহশিক্ষক, বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামের বাসিন্দা। ইংরেজি সাহিত্যে স্নাতক, বর্তমান পেশা শরীরচর্চা সংক্রান্ত। তার লেখা বহু গল্প বিভিন্ন পত্রপত্রিকায় ও একক বই হিসেবে প্রকাশিত হয়েছে। এছাড়াও অজস্র গল্প বিভিন্ন পডকাস্ট ও ইউটিউব চ্যানেলে অডিও রূপান্তর পেয়েছে। 2024-এর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় একলব্য প্রকাশন থেকে প্রকাশিত হতে চলেছে লেখকের একক বই ভাগীরথী ও বাগমতী। আপনারা অনেকেই এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এমন আরো ভালো ভালো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের গল্প, চুড়িওয়ালি। দুর্গাপুজোর মিটিংয়ে খুব কড়া করে বলে দেওয়া হয়েছিল কোনো রকমের চাঁদা তোলা যাবে না। সদস্যরাও একমাত্র যদি চাঁদা দিতে ইচ্ছুক হন তবেই তাদের দান গ্রহণ করা হবে। শুধুমাত্র একটা ব্যাপার প্রতিবারের মতোই রয়ে গেল, তা হল সবজি সংগ্রহ করা। যে সবজির আড়ত পারুলিয়া বাজারে আছে তারা সবজি সরবরাহ করেন পূর্বস্থলী রেলওয়ে স্টেশনের মাধ্যমে। আড়ত মালিকেরা নিজেরা আসে না, ভাড়া করা 3 চাকার ভ্যানে করে সবজি আসে রেলওয়ে স্টেশনে। তারপর ভেন্ডর বগির মাধ্যমে সে সবজি নিয়ে যাওয়া হয় হাওড়া ও শেওড়াফুলির বড় সবজি বাজারে। ভ্যানওয়ালাদের হাতেই সবজি বা টাকা পাঠিয়ে দিতেন আড়ত মালিকেরা, আর তা সংগ্রহ করার দায়িত্ব ছিল আমার ও বিল্লোর। বিল্ল অর্থাৎ বিল্লমঙ্গল কুরি আমার ছোটবেলার বন্ধু নয়, রেলওয়ে বাজারে আড্ডা শুরু করার পর থেকে তার সঙ্গে পরিচয়, এবং অবশেষে গলায় গলায় ভাব। বিল্লোর একটা গুণ আছে যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। যে কোনো সমস্যাকে চোখের নিমেষে সে সমাধান করে ফেলতে পারে স্রেফ উপস্থিত বুদ্ধির মাধ্যমে। একবার আমাদেরই এক দাদা স্থানীয় বন্ধু হঠাৎ করে প্রচণ্ড ক্ষেপে উঠে স্টেশন বাজার চত্বরে ভাঙচুর শুরু করে দেয়। আরে কি করছেন দাদা, ভাঙচুর করছেন কেন? আরে কেউ আটকাও। জ্বালা সব ভেঙে দেবো, কে আমার সাথে পাঙ্গা নিতে আসবি? যা দিল 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 সব ভেঙে দিল। যা সব ভেঙে দেবো, সব ভেঙে দেবো আজ। এই চায়ের দোকানের বিস্কুটের বয়াম ভেঙে ফেলে তো এই স্টেশনারি দোকানের কাজ। কেউ ঠেকাতে পারে না তাকে। এবার পরিচিত মুখ, ঠেঙিয়ে শান্ত করবে তাও সম্ভব নয়। তার উপর দাদাটি এমনিতেই খুব অমায়িক গোছের মানুষ, 7 চড়ে রা কাড়েন না। ওই একটি দিনই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গলা অবধি মদ খেয়ে অমন পেগলে গিয়েছিলেন। জ্বালা সব ভেঙে দেবো। আটকাও ওকে, আটকাও, সব সর্বনাশ করে দিল যে। হাজার অনুরোধ টানাটানিতেও তাকে ঠেকানো সম্ভব হচ্ছে না দেখে বিল্লো পা টিপে টিপে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, পুলিশ পুলিশ, পালা পালা পালা। অমনি ম্যাজিকের মতো কাজ হলো। দাদাটি প্রথমেই পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেলেন, আর তার পর মুহূর্তেই রেল লাইন টপকে সিধে বাড়ি। বিল্লো মুখে একটা তাচ্ছিল্যের ভঙ্গি করে বলে উঠল, মাতালের সঙ্গে যত হেজাবি ততই হেজবে, কি বুঝলি? টুক করে একটা কাজ করতে হবে, বুঝলি? সেটা একেবারে ভয় ধরে দিতে হবে। পুলিশের নামে ভয় পাবে না এমন কেউ আছে নাকি?
এহেন বিল্লোর সঙ্গে রেলওয়ে প্ল্যাটফর্মে আমাকে সবজি কালেকশন করতে হবে। সে সবজি বা টাকা চলে যাবে ক্লাবে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রান্না তরকারি আর ভাত পৌঁছে দিতে দুর্গত গৃহহীন মানুষের কাছে। এবারের আগমনীতে বড় বিষাদের সুর। বন্যার জলে কত শিউলি গাছ নষ্ট হয়ে গেছে, ডুবে আছে নদীর তীরের কাশবন। আকাশের সে প্রাণখোলা নীল রংটিকে ঢেকে দিয়েছে ময়লা মেঘের আস্তরণ। চারিদিকে পিচ রাস্তা ডুবে আছে বন্যার জলে, তাই গাড়ি ঘোড়াও চলছে কম। মহালয়া গেল কি গেল না, আর অমনি ঝপ করেই আজই ঠান্ডা পড়ে গেল। আজব মতি প্রকৃতি দেবীর। অমন মহালয়াখানি মাঠে মারা যাওয়ার পর আজ রোদ উঠল ঝলমলিয়ে, চিলতে চাঁদ উঠল খলখলিয়ে। বানভাসী গ্রামের দিকটা নিঝুম হয়ে এসেছে, শোরগোল বাড়ছে পূর্বস্থলীর এদিকটায়। বন্যা পার হয়েও মানুষের মন খারাপ হয়ে থাকে ভারী। বাজারে লোক কম, পুজোর বেচাকেনা নেই। দোকানদার যেন দুয়ার দিয়ে শুয়েছে, একেবারে দীপাবলি এলেই তারা আলো জ্বালবে। এমন সময় ফাঁকা সদ্য জলের পেট থেকে বেরিয়ে আসা রাস্তার দিকে গেলে ঠান্ডা রোদ মেলে, মেলে গরম ছায়া। বারের পুকুরের পাড়ে একটা বাড়িতে ভারী শোরগোল। কোথায় কি হয়েছে? এই সে অনেক কি হলো? ঘটনা রয়েছে গো। আরে আরে কি হয়েছে কি হয়েছে? শুনে টুনে যা বুঝলাম, সে বাড়ির বউ মাঝ রাস্তা থেকে কাল রাতে পুরুত ঠাকুর টেনে নিয়ে গিয়েছিল ঘরের সত্যনারায়ণ পুজো দেওয়ার জন্য। পুরুতের আগা পাশতলা কাপড়ে মোড়া, অন্ধকারে তার মুখ দেখেনি বউটি। টেনে ঘরে নিয়ে যাওয়ার পর প্রদীপের আলোতে ঠাকুরমশাইয়ের মুখখানি দেখে সেই যে ভিড়মি খেয়েছে, সে এখনো কথা ফোটেনি। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, আর বিড়বিড় করে কি যে বলে বোঝা যায় না। ও পাড়ার জগাই গুনিন পারুল পাতায় কি সব লিখে একখানি তামার মাদুলির মধ্যে তা পুরে বউটির কানের পাশ দিয়ে পেঁচিয়ে মাথায় বেঁধে দিয়েছেন লাল সুতো দিয়ে। তারপরই ঘুমিয়ে পড়েছে সে। সন্ধ্যাবেলায় ঝম করে বাঁকা চাঁদ উঠেছে পশ্চিমের জাম গাছের মাথায়। রূপলি চাঁদের গায়ে কে যেন আলতা পায়ে ছাপ দিয়ে গেছে। পুকুরের পাশের একটি বাড়ির আলো নেভানো জানলা দিয়ে ভেসে আসছে রেডিওর গান। গা শিরশির করে ওঠে হঠাৎ হঠাৎ হাওয়ায়। আচমকা মনে হয় পথের মোড়ে সাদা কাপড় পরা পুরুত ঠাকুর দাঁড়িয়ে আছেন। হাত পা কেঁপে ওঠে, ঘাড় শিরশির করে ওঠে। মনে মনে বিড়বিড় করে বলে উঠি, এই তো সামনেই মা আসবেন, ময়ূরে চড়ে কার্তিক ঠাকুর। জয় মা, জয় দেব সেনাপতির জয়। পুরুত ঠাকুর খুব আস্তে কলাবনে ঢাকা ডোবার পাশ দিয়ে নেমে যান ঢালু পথে। আর দেখি না তাকে, তবে বেশ বুঝতে পারি শীত আসছে আগাম। কুয়াশায় দিক বিদিক মুড়ে দিতে গাঢ় হেমন্তের হাত ধরাধরি করে শীত আসছে। সকাল 10:40 ডাউন হাওড়া লোকালটাকে আমরা ক্যাশ গাড়ি বলি। রেলের টিকিট বিক্রির যাবতীয় টাকা এই গাড়িতে করেই হাওড়ার মূল অফিসে যায়। ক্যাশ বহন করে, তাই ক্যাশ গাড়ি। প্রতি ভ্যান থেকে টাকা বা সবজি সংগ্রহ করছি, যে যেমন দিচ্ছে। হঠাৎ যন্ত্রণাময় একটা চিৎকারে গোটা প্ল্যাটফর্ম চমকে উঠল। অকুস্থলে পৌঁছে দেখি রক্তারক্তি কাণ্ড। ভেন্ডার বগির সামনে গড়াতে থাকা একটি ভ্যানের চাকা জনৈকা বয়স্কা মহিলার পায়ের পাতা চিপটে দিয়ে চলে গেছে, আর তাতে তার ডান পায়ের পাতা থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসতে লেগেছে। মাথাটা চড়াক করে গরম হয়ে গেল। আমার এই এক দোষ, অচেনা কোনো মানুষকে বিপদে পড়তে দেখলে সেকেন্ডের মধ্যে তাকে নিজের বাড়ির মানুষের সঙ্গে আইডেন্টিফাই করে ফেলি। এই ঘটনা যদি আমার বাবার সঙ্গে হতো, এমনটা যদি ঠাকুমার সঙ্গে ঘটত, তখন বেশ বুঝতাম যে এই সবজি রপ্তানির সঙ্গে কত মানুষের রুজি জড়িয়ে থাকে। সব বুঝেও নিজের যুক্তি বুদ্ধি সব জলাঞ্জলি দিয়ে শটান গিয়ে যতগুলি গাড়ি ছিল সবজি সমেত টানতে টানতে প্ল্যাটফর্মের নিচে পাকা রাস্তার দিকে নামিয়ে দিয়ে এলাম। চোখের সামনে ভাসছে ঠাকুমার বয়সী মানুষটার রক্তাক্ত পা। 18 কুইন্টালের ওপর সবজি ট্রেন মিস করে প্ল্যাটফর্মের নিচে হতভম্ব হয়ে দাঁড়িয়ে।
চাষি, পাইকার, ভ্যানওয়ালারা দাঁতে দাঁত পিষতে পিষতে সেখানেই থমকে রইল। কিছু বলার উপায় নেই। একে স্থানীয় ক্লাবের সর্বদলীয় ছেলের দল, তার ওপর বর্ষায় প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তের মাটি পিছল হয়ে গেলে এই ছেলেরাই কাঁধে করে সবজির বস্তা ট্রেনে তুলে দেয়। বেশ একটা বিজয়ী সমাজসেবকের রূপ নিয়ে প্ল্যাটফর্মের চায়ের দোকানের দিকে ফিরে আসছি। একটি চুড়িওয়ালি গোলাপি স্লিভওয়ালা হাত কলার চেপে ধরল আমার জামার, আর সেই সঙ্গে গম্ভীর গলার ধমক। প্ল্যাটফর্মে রাধে ভাইগিরি দেখানো, সোজা গারদে ঢোকাবো, দেখবে? শালা বলে কি রে? মুখে বললাম, আপনার চোখে কি কার্ডিয়াক ফেলিওর হয়েছে? দেখলেন ওই বৃদ্ধার কি হলো? এই বাতেলা মারবে না একদম। কই কই সেই বৃদ্ধা কই? আমি কি করে জানবো? তা জানবে কেন? হ্যাঁ, ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলে বেশি উপকার হতো না? আর এই সবজিগুলো আটকে কি খুব লাভ হলো? কতগুলো মানুষের ক্ষতি করলে বলো তো। ছি! শেষের দিকে চুড়িওয়ালির গলার স্বর একটু যেন ভিজে গেল। আমার কান দুটো ঝাঁঝা করে উঠল। এদিকে চেলাচামুন্ডার দল নিঃশ্বাস বন্ধ করে মাপছে আমাকে। এই বুঝি সানি দেওয়ালের মতো ফেটে পড়বে। হা হতম্মি। আমি আমল পালিকারের সুরে বললাম, ছাড়ুন, চুড়িতে লাগছে। তাড়াহুড়োতে তিনি চুড়ির একটি দুটি ভেঙে নিজের বাঁ হাতের সঙ্গে আমার বুকটিও কেটে রেখেছেন বেশ কয়েক ফালা করে। সেদিকে নজর পড়তেই ভারী অপ্রস্তুত হয়ে তিনি আমার কলার ছেড়ে দিলেন, কিন্তু কোঁচকানো ভ্রু এক ফোঁটাও সোজা হলো না। আঙুল দেখিয়ে বলে গেলেন, I will see you later. শরতের হলদে রোদে না আসা হেমন্তের আগাম পাঠানো ছায়াবণিকের পসরায় পা রেখে তিনি উত্তর দিকে চলে গেলেন 11:36 আপ ট্রেনের অপেক্ষায়। সবুজ মামা চায়ের স্টলের পিছনের বেঞ্চে বসার পর যেন এক রাশ সপ্রশ্ন দৃষ্টির হাত থেকে হাঁপ ছেড়ে বাঁচলাম। বুকের বোতামটা আটকাতে আটকাতে বিল্লুকে বললাম, আরে যা, তাকাস না ছাগলের মতো, মেয়েদের কেলানো যায়? বিল্লু ফ্যাস করে মুখটা ভেঙচে বলল, চুলকুমার আমার, তোকেই তো বাল কেলিয়ে দিয়ে গেল, তুই আবার ওই পাড়ার চাঁদা কাটবি? কাকু 51 টাকা এবার, না না জেঠিমা আর 10 টাকা বাড়িয়ে দিন, ওই করবি বুঝলি? সালা না মর্দ, প্ল্যাটফর্মে না মরদরা চাঁদা কাটে না, ঠিক আছে? বিল্লুর লিকলিকে গলাটার দিকে ডান হাতটা বাড়াতে গিয়েও লজ্জায় নামিয়ে নিলাম। চায়ের দোকানের সামনের সিট থেকে উঠে সোজা বাজার চত্বরের বুদ্ধর পানবিড়ির দোকানে হাজির হলাম। রাগে কান দুটো নির্ঘাত বেগুনি হয়ে গিয়েছিল। বুদ্ধ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে ফুল খাড় খেয়ে বললাম, শালা আমি কি তাজমহল? 300 দিয়ে পান বানা একটা। বুদ্ধ আমার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে মিঠে পাতিতে চুন মাখাতে মাখাতে বলল, বলছি তোর 503 তো? 1 লাত খাবি হাবুর গোবিন্দ, সতীন মারাচ্ছিস কাকে বে? আমি মাগি মানুষ? এ সালা কোন ট্রান্সফরমারের কানেকশন রে ভাই? বলছি লাস্টে 503 তোর ল্যান্ড নম্বর তো? কেন বে? মাল খাওয়া। কেন খাওয়াবো? কেসটা বল আগে। না খাওয়ালে বলবো না। চল ঠিক আছে, সন্ধ্যায় হবে, বল। তোর নম্বর চেয়ে নিয়ে গেল একজন। আহা, নোবেল প্রাইজ দেবে নাকি হালখাতায়? বুড্ডো পুরো বল। আরে তোকে হেব্বি পছন্দ, তোর নম্বর চাইলো কথা বলার জন্য, বুঝলি? লেক কাকা কে ভাই, বল না। আরে সেই মেয়েটা মঙ্গল শনি স্বপন স্যারের কাছে পড়তে আসে না, ও। আজ গোলাপি পরে এসেছিল কি? হ্যাঁ, কথা হলো নাকি? মটকাটা চড়াত করে চুল্লি হয়ে গেল। আমি স্থানকাল ভুলে চেঁচিয়ে উঠলাম, শালা বুড্ডো ভুলভাল বকিস না। বুদ্ধ চোখ বন্ধ করে গলায় আঙুল দিয়ে বলল, মা কালী বলছি ভাই, প্রায় তোর নাম করে ঘ্যান ঘ্যান করে, আজ তাই নম্বরই দিয়ে দিয়েছি। আবে আতা কালানে, বাবা মা থাকতে ফোন করলে বাপ কেলিয়ে বাপের নাম ভুলিয়ে দেবে। সে আমি জানি না, তুই বলে দে। 11:36 ওর ট্রেন। ট্রেনের খবর তো ভান্ডার টিকুরি বলল। দে ছুট ছুট। দক্ষিণের লেভেল ক্রসিংয়ের কাছে হর্ন শুনতে পেলাম। বুদ্ধর দোকান থেকে প্ল্যাটফর্মে পৌঁছতে হলে রেলওয়ের ব্যারিকেড ওয়াল ঘুরে উত্তরে প্রায় 600 মিটার পার হয়ে যেতে হয়। ভ্যান রিক্সা সাইকেল বাঁচিয়ে ছুটতে ছুটতে সোজা বন্ধুদের কাছে। ট্রেন ঢুকছে। তিনি প্ল্যাটফর্মের কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন ট্রেন ধরার জন্য। বন্ধুদের মধ্যে এক ভাইপো ছিল আমার,
সে আমাকে বাপ বলে ডাকত। তাকে হাঁপাতে হাঁপাতে বললাম, চুড়িওয়ালিকে গিয়ে বলতে পারবি, মাগো তোমাকে বাবা ডাকছে। বেটার ছেলে এমন ট্যাঁদর যে শটান গিয়ে চুড়িওয়ালিকে বলে দিল। তিনি ট্রেনে উঠে গিয়েছিলেন, নেমে এলেন, ভাইপোকে কিছু জিজ্ঞাসা করলেন। ভাইপো আমাদের দিকে আঙুল দেখালো। আমরাও সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে বটগাছের ডালে ডাব খুঁজতে লাগলাম। চুড়িওয়ালির গোলাপি চুড়িদার, বইয়ের গোলাপি ব্যাগ, হাতের ব্যাঙ্গেল থেকে গোলাপি পুঁতির একটা চেন ঝুলছে। আমাদের সামনে এসে দাঁড়ালেন। আমি অন্যদিকে তাকিয়ে আছি। ট্রেন বেরিয়ে যাচ্ছে, পিছনে তাকাতে তাকাতে যেন তার কেউ রয়ে গেছে এই নিবাসে। আমি রোমকূপের রন্ধ্র দিয়ে অনুভূতি দিয়ে ছুঁতে পারছি তার উপস্থিতি। বুকের কাটা জায়গাটা জ্বলছে হু হু করে। একটা টিয়া উড়ে গেল বটগাছের কোটর থেকে। এই, এখানে ওই ছেলের বাপ কে আছে রে? আমি শুনতে পাইনি এমন ভাব করে আর খুব মনোযোগ দিয়ে উড়ে যাওয়া পাখিটির লিঙ্গ নির্ধারণের চেষ্টা করছি। বিল্লো বলল, ম্যাডাম, আমরা ছেলার কাকা হই। ওই যে বাপ ওখানে। তোর ম্যাডাম? এই, তুমি রাধে ভাই, তুমি জানো ওই ছেলের বাপকে? এবার ফিরতেই হয়। ঘুরে দাঁড়িয়ে ফাঁসির আসামির মতো বললাম, না না, মানে আমি আমি চিনি না। কোমরে হাত দিয়ে তিনি বললেন, ছেলেকে স্বীকার করতে না পারলে তাকে মায়ের কাছে পাঠাও কেন? পুরো হিচকি খেয়ে গেলাম আমি। এ কি মেয়ে রে বাবা! আমতা আমতা করছি দেখে তিনি হেসে ফেললেন। 1:10 ফোন করব, ভদ্রভাবে ফোনটা তুলবে। সেদিন রবিবার বলে মা বাড়িতে। মা খাইয়ে দিচ্ছে আমাকে ডাল ভাত আর সবুজ তরকারির ঘ্যাট। তখন কি বাজেই না লাগতো খেতে। কাঁটায় কাঁটায় 1:10। ফোনের রিং, বুকটা ধক করে উঠল। যাই হোক, এঁটো মুখে রিসিভারটা কানে দিতেই দ্রুত শ্বাসের শব্দ। হ্যালো, আমি চুড়িওয়ালি। বলো। আমি মামার বাড়ি এসেছি। বাহ, গুড। কাল বিকেলে বাড়ি যাব। আচ্ছা। সকালে পূর্বস্থলীতে পড়া আছে। হ্যাঁ, মন দিয়ে পড়ো। কিন্তু পড়া নেই। আচ্ছা, তাহলে বাড়িতে পড়বে বোধহয়। তোমার মুন্ডু বিষ্ণুপ্রিয়া হলটে নামবো। হ্যাঁ হ্যাঁ, ওখানেও পিটুলি গাছের নিচে ঘাসের উপর ভালো পড়ার জায়গা। হ্যাঁ, পড়াচ্ছি। 7:10 ব্যান্ডেল লোকালে বিষ্ণুপ্রিয়ার নেমে তোমাকে যদি দেখতে না পাই, বাড়ি থেকে তুলিয়ে আনবো কিন্তু। আচ্ছা। কি আচ্ছা? আসবে তো? হ্যাঁ। এসো কিন্তু, না এলে কষ্ট পাবো। শেষের দিকে উপাসের গলাটা কেঁপে গেল যেন। নেটওয়ার্কের সমস্যা হতো তখন, কি জানি। পরদিন বিষ্ণুপ্রিয়া হল্টে নয়, পূর্বস্থলীতেই নামিয়ে নিলাম তাকে। পিছনে লেডিসে উঠতেন নিয়ম করে। তিনি আজও গোলাপি রঙের জামা পরেছেন, একটি কালো রঙের প্যারালেল বটম কটন ট্রাউজার্স, কালো গোলাপি মেশানো চুড়ি, গোলাপি ইয়ারিং, তাতে গোলাপি পলকাটা পাথর বসানো। আমি কথা লিখতে যতটা স্বচ্ছন্দ, বলতে গিয়ে ততটাই হোঁচুটে ব্যক্তি। তিনি নিজে থেকেই সহজ হয়ে এলেন, হাত ধরে বললেন, অনেক কথা বলতে হবে যে গো। ফাঁকা কোথাও যেতে পারবে? কোথায় যাবে বলো? যেখানে তুমি নিয়ে যাবে। বুক উরু শিরশির করে উঠল আমার। এ তো নীলা বা পম্পা নয় যে যে পাড়ার মেয়ে বউ, যা হোক কিছু বললেই হলো। এই প্রথম কোনো অপরিচিতার সঙ্গে নবপরিচয়। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কি কি নাম তোমার? পীতাম্বরী। ও, তোমার বাবা অম্বরী তামাক? আই দুষ্টু। 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে দক্ষিণ দিকে হাঁটছিলাম। ওদিকে গঙ্গার তীরে যাওয়ার পথ। সে পাড়াতেই আমার ছোটবেলার নিবাস। ভাবলাম তাকে সঙ্গে নিয়ে নদী তীরের প্রাইমারি স্কুলটির বারান্দায় বসব। সেটি আমার বড় আরামের জায়গা। ছেলেবেলায় ওই স্কুলের বারান্দায় শুয়ে ঘুমিয়ে পড়তাম মাঝে মাঝে। মা স্কুল থেকে ফিরলে তার কোলে চড়ে ঘুম ঘুম চোখে বাড়ি ফিরতাম। আমার কেন যেন মনে হলো
এই মেয়েটিকে ওখানে নিয়ে যাওয়া যায়। তারপরও তো কতজন এলেন জীবনে, চলে গেলেন, বা আমি চলে এলাম। আমার ওই শৈশবের খেলাগেহটিতে নিয়ে যাওয়ার মতো কাউকে পেলাম না। তখনও সকাল পরিণত হয়নি, তার শরীরে রয়ে গেছে বাতাসের বাৎসল্য, সূর্য তমসার ঘুঙ্গর। পাখি দু একটি জেগেছে কি জাগেনি। আমার ছোটবেলায় বাবার ঘরের পূবের জানালা দিয়ে ভাগীরথীর রূপালী ধারা দেখতে দেখতে শিউলিতে কুড়ি আসত সেপ্টেম্বরের গোড়ার দিকে। দোপাটি লাল, সাদা, গোলাপি কৌটায় মোড়ানো মুক্ত দানার মতো শিশিরে সকাল মুখ দেখে ভাবতে পারত সেই নদী হল। মেঘ পেঁজার অবশিষ্ট দিয়ে তৈরি হতো কাশের নিশান। স্কুলের মাঠ ঘেঁষে যে ঘাট, তার গায়ে ছিল শ্মশান ঘাট। এই ঘাটের দোরগোড়ায় কে নৌকো বেঁধে ভুলে যেত যেন। ধরা বাঁধা কাজে ফাঁকি দেওয়া চন্দ্রবাক, কাদা খোঁচা, গাংচিল তার গলুইয়ে বসে ভরা নদীর জলে পেতে দেওয়া নীল আকাশের ছায়ার পটভূমিকায় নিজেদের সাজিয়ে ভারী আহ্লাদিত হতো। অবসরপ্রাপ্ত মেঘ হতো ঢাক, আর হাওয়া বিদ্যুতের ষড়যন্ত্রী ঢাকি অকাল নিনাদে আমার ছোট্ট বুকে ভয় ধরিয়ে দিত যদি বৃষ্টি হয়। ছোট্ট গ্রাম আমার, কৃষ্ণসাগর বাগানের ঘুপচি কোণে বনপলাশ গাছের প্রায় অন্ধকার সানুদেশে হঠাৎই এক ইটের স্তূপ দেখেছিলাম ছোটবেলার ছায়া ছায়া বর্ষা বিকেলে। তা আজ পর্যন্ত কাউকে বলিনি। স্বর্ণলতার ঘেরাটোপ ছুঁইয়ে যে রোদ পড়ত ইটের শ্যাওলার উপর, তাতে কত কি লেখা কল্পনা করে নিতাম যেন। কোনোটা গজমতির আকারের, কোনোটা দাদুর দামোদর গোপালের মতো হামাগুড়ি ছায়া খোকা। মেটে রঙের গোসাপের গায়ে বিকেলের পড়ন্ত রোদ্দুর পড়ত। মনে করতাম সোনার গোসাপ যেন। কিন্নরী সন্ধ্যায় পরমা প্রকৃতির বৈতালিক লক্ষ্মী পেঁচা মিঠে স্বরে হুট হুট শব্দে ডাকত। টুটুন মাসির আঁকা রঙ্গলির সাতরং সবিতা দিদিদের খিড়কির পুকুরে ভেসে বেড়াতো দুধ সাদা হাঁস। গভীর রাতে আমার সম্পত্তি সেই ইটের স্তূপের নিচের গুপ্তধনের কুঠুরি থেকে মেঠু ইঁদুর আসত তার চোখে খসে যাওয়া তারার আলোর গুঁড়ো মেখে নিতে। গুপ্তধনের ঠিকানা লিখে রেখে যেত নখের আঁচড়ের খরষ্ঠী লিপিতে। আমার ছেলেবেলায় সাকুল্যে 2 কি 3টে পুজো হতো পুরো গ্রামে, ছোট ছোট, বিরাট অন্ধকারের মাঝে মাঝে আলোর দ্বীপের মতো। বাবা মায়ের সাথে 2 পুজো, চপ বেগুনি জিলিপি। তারপর আবার বাবা মায়ের মাঝে শুয়ে নদীর জলে চিকচিকে দুঃখে দশমীর পথ দেখা। অল্প অল্প হিম হিম হাওয়ায় শিউলি গাছ আর আনন্দমেলার পাতা উঠত। মানধাতার টোপ আর ঘনাদা, প্রফেসর রন্ডির টাইম মেশিন, পাগলা সাহেবের কবর, কারবালোর বাক্স উড়ে বেড়াত ঘরময় জোনাকির মতো। আর আমার মনের গুপ্তকক্ষে চির রহস্যাবৃত সেই ইটের স্তূপ, যার অনেক নিচে হয়তো কোনো গোপন কক্ষে এখনো দ্বীপ জ্বলে ওঠে। পঞ্চদীপাধার ষড়প্রচারে 108 ইন্দিবরপূর্ণ নৈবেদ্য সাজিয়ে সর্বাঙ্গ সুন্দর পুরুষ পদ্ম চোখ মুদিত করে করজোরে বন্দনা করেন। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্বৈ 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 নমো নমঃ। পীতাম্বরী বলল, তুমি কি সবসময় এমন অন্যমনস্ক হয়ে থাকো? কই না তো। তাহলে এই যে পাশে বসে আছি, 8 ঘন্টা হতে চললো, কি দেখছো চারিদিকে হাঁ করে? সে আমি হাজার চেষ্টাতেও বোঝাতে পারবো না তাকে, কাউকে বোঝাতে পারি না। আমি এক জায়গায় থাকতে থাকতে কোথায় যে চলে যাই, সকল দৃশ্য পার হয়ে আমার অস্তিত্ব কোন সুদূরে গিয়ে বসবাস করে, বোঝাতে পারবো না। ঠিক আছে বলো, কিছুই বুঝলাম না। একদিকে কলার টলার ধরে একাকার, অন্যদিকে বুদ্ধর কাছ থেকে ফোন নাম্বার নেওয়া, কি কেস? পীতাম্বরী হেসে ফেলল, একটু ভাঙা ভাঙা গলা ছিল তার, খটখটে খসখসে হাসি। আরে তোমাকে বেশ ভালো টালো লাগে, বড় কপাল, চশমা, কালো ছেলে, হেভি লাগে আমার। আচ্ছা, সব কালো ছেলেই ভালো লাগে? হ্যাঁ লাগেই তো, কালো ছেলেরা
বেশি একটু ইয়ে হয়, তবে একটা কালো ছেলেকে একটু বেশি ইয়ে লাগে। ও, তাই ডেকেছো? তাকে আর কোথায় ডাকতে পারলাম, ডাকলাম তো তোমাকে। মানে? মানে অজয় জাদেজাকে কোথায় পাবো? আমি উঠে দাঁড়ালাম। গ্রামের এক বন্ধু বাঁকুড়া ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো তখন। তার কলেজের বন্ধুর মাসির বাড়ি ছিল জামনগর। জাদেজাদের বাসন্তী মেলার সিকিউরিটি ইন চিফ থাকতেন ছেলেটির মেসোমশাই। বললাম, জাদেজার ফোন নাম্বার লাগবে বলতে এই জঙ্গলে নিয়ে আসতে হয়? মাসখানেক সময় দাও, জোগাড় করে দিচ্ছি। পীতাম্বরী কিছুক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল, তারপর আবার কলার ধরে টেনে বসিয়ে দিল পাশে। আচ্ছা বেবকুব লোক তো, জাদেজাকে নিয়ে হিংসে? তুমি সত্যিই হেবি মাথা মোটা। আমার অমনি তোমাদের ওই কী সব বলে ড্রিম বয়, ওই কনসেপ্ট আমার নেই। নীলা বৌদির ভিজে সায়া দেখে বমি হয়ে যায়, কাজ খালাস, তারপর হটাও বাঁশের গাড়ি। আরে ড্রিম, স্বপ্ন হবে প্রবাল দ্বীপের, বরফ ঢাকা হ্রদের, কি জাদেজা, মাধুরী, করিশ্মা, ছাই। মেয়েটি চুপ করে বসে রইল। সে সময় বোধহয় মেয়েরা এতটা সেলফ রেসপেক্ট, সেলফ ডিগনিটির ব্যাপার স্যাপার নিয়ে ভাবত না। আমার ডান কাঁধে মাথা রেখে সে কত কিছু বলে যেতে লাগলো। আমার কানে সেসব কিছুই ঢুকলো না। মানুষ লোকে অজয় জাদেজার মিষ্টি হাসিমাখা মুখটার পাশে আমার বিড়ির কালো ছোপে ভর্তি দাঁত বার করে ফুটে রইল। পীতাম্বরী চিমটি কাটলো আমার ডান হাতে। এমন চুপ করেই থাকবে? আমি একসঙ্গে অনেক কিছু বলে ফেলতে চাইলাম তাকে। আমার বাবা, আমার মা, আমার খেলা, ঘুমের মধ্যে বিড়বিড় করে বলতে থাকা অসংলগ্ন কথা। শঙ্খবতী শঙ্খবতী, পাহাড়পুরে রও, শঙ্খবতী শঙ্খবতী, আমার কথা কও। ঘুমহীন রাতে ছাদের কার্নিশে বসে পা দোলানো। কিন্তু কিন্তু কিছুই বলা হলো না তাকে। তার বাঁ গালে একটা চুমু খেয়ে বললাম, কি বলবো? আমাকে হঠাৎ দুহাত ছুঁড়ে জড়িয়ে ধরল পীতাম্বরী। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুপ করে রইল পাখির ছানার মতো। আমার মনে হলো, হ্যাঁ, এই এতদিনে একখানি উচিত বাস্তবসম্মত চুমু আমি খাচ্ছি। এই চুমুটি খাওয়ার প্রয়োজন ছিল আমার। তার চোখে চোখ রেখে বললাম, আমার বাড়ি যাবে? থমকে গেল সে। আমার বুকের উপরে দৃষ্টি নিবদ্ধ রেখে অনেকক্ষণ চুপ করে রইল। একটা খুব বড় দীর্ঘশ্বাস ফেলে সহজ হওয়ার চেষ্টা করলো যেন জোর করে। কেন যাব না, একদিন নিশ্চয়ই যাব। তা সেটা অত দুঃখ দুঃখ করে বলার কি হলো? এবার এই নিয়েও গাল ফুলিয়ে বসে থাকো 1.5 ঘন্টা। তোমার ট্রেন কটায়? তাড়াতে পারলে বেঁচে যাও বলো। ওই যে, এবার কে করছে রাগ? আমার তো নিজের গ্রাম, সারাদিন বসে থাকলেও কিচ্ছু যায় আসে না। তোমাকেই ফিরতে হবে, তাই বললাম। পীতাম্বরী মাথা নিচু করে অনেকক্ষণ কি যেন ভাবল। ওইটুকু সময়ের মধ্যে যেন অনন্ত কাল বয়ে গেল নদী খাত দিয়ে। আকাশ 1,00,000 বার মুখ দেখে গেল কাকচক্ষু জলে। নুপুর বাজিয়ে গ্রামের মেয়েরা নদীর ঘাটে এলে তারই শব্দে যেন পীতাম্বরীর ঘোর ভাঙল। মুখ তুলে বলল, চলো বাড়িতে নিয়ে চলো। সকাল সবে 8টা তখন। বাবা মায়ের স্কুলে বেরোতে এখনো ঘন্টা 2। আমতা আমতা করে বললাম, আর একটু বসি, এখনই চলে যাব। উঠে পড়লাম। চুড়ি ভর্তি হাত ধরে টেনে দাঁড় করালাম তাকেও। সে হাসতে হাসতে আমার কাঁধের উপরে পড়ে বলল, চলো, কেমন বিপদে ফেলি আজ দেখো। তার চোখ দুটিতে হাসি নেই কেন যেন, গভীর পুকুরের মমকালো দুটি চোখ নিশ্চুপ ভাষাহীন দৃষ্টিতে আমার মুখে অজস্র কথা পড়ে ফেলতে চাইছে আমার মনে হলো। ঘাটের মেয়েরা একবার আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছিল, তারপর আবার নদীর জলে কথা ডুবিয়ে তারা হারিয়ে গেল দৃষ্টিপথের বাইরে। উঠোনের টিউকলে হড়হড় করে জল ঢেলে স্নান করছিল বাবা। নীল সবুজ চেক লুঙ্গি, লাল গামছা কোমরে জড়ানো। পীতাম্বরী সেই কলতলাতেই গিয়ে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করল। বাবা বালতি টালতি একপাশে ফেলে দিয়ে লাঠি ওঠার মতো করে বলে উঠল, আরে পাগলি,
ঘরে যা, পরে প্রণাম করিস। আমি সে সুযোগে ঘরে ঢুকে গেলাম চুপচাপ। মা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, পেস্তা রঙের শাড়ি, জলপাই সবুজ পাড়। এটা কাকে নিয়ে এসেছিস? হাতে 2 কেজি চুড়ি কেন? এত ফর্সা মেয়ে, কি সর্বনাশ! এত সাদা মেয়ে তুই কেন নিয়ে এলি? ওর বাবার নাম কি? ওর মা চিন্তা। উফ! একদম চেঁচাবি না কর্ণ, খুন্তি দিয়ে তোর পিঠের। এই এই তো মা, এদিকে আয় তো। আমাদের আবার চারিদিকে শুধু দরজা আর দরজা, কলাপসিবল, লোহার পাল্লা, কাঠের পাল্লা, আর বলিস না পাগলের কারবার। চা খাবি? পীতাম্বরী কেন যেন হাঁ করে মাকে দেখছিল। মায়ের প্রশ্ন শুনে ঢোক গিলল। চা? মা বলল, কেন চা খাস না? বড়রা চা সাধে না, তাই অবাক হলাম। বেশ করেছ অবাক হয়ে। ভালো মেয়েরা অমনি হয়। সবাই তো আর চা বিড়ি ফুঁকে বেড়ায় না। দাঁড়া, ঘরে বস, আমি চা নিয়ে আসি। দরজা খুলে ঘরে ঢুকতে গিয়ে একেবারে চমকে গেলাম। মেঝের উপরে বসে বসে জাফর নাক খুঁটছে। আমার এই ঘরটাই পড়ানোর ঘর। পিছনের দরজা দিয়ে ছেলেমেয়েরা ঢুকে পড়তে বসে। আজ ছুটির দিন। ধমকে উঠে বললাম, এই ছাগল, তুই কি করছিস এখানে? অনেক দূর দিগন্তে আমি দাঁড়িয়ে আছি এমন করে চোখ তুলল সে। তারপর স্বভাবসিদ্ধ অত্যধিক নরম গলায় বলল, 7:30টায় পড়াতো দাদা। মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে হলো নিজে। এই ছেলেটির বেশ বড় সড়ো রকমের মাথার গন্ডগোল আছে। প্রথম যেদিন সে টিউশনে আসে সেদিনই এ ছিটলামির ব্যাপারটা আমার বোঝা উচিত ছিল। বুঝিনি, আর সে খেসারত যখন তখন দিতে হয় আমাকে। ব্যাপারটা হলো, জাফরের সময় জ্ঞান হলো একেবারে মহাযোগী বিরিঞ্চি বাবার মতো। তার কাছে সব দিনই একদিন, সব কালই এক কাল। জাফররা ছিল ক্লাস 9-এর ব্যাচ। তাদের পড়ানোর সময় ছিল মঙ্গল আর শুক্র সকাল 7:30টায়। আমি শেষ অবধি তাকে বুঝিয়ে উঠতে পারিনি যে 30 কিলোমিটার দূর থেকে ট্রেনে করে যদি আমার কাছে 7:30টায় পৌঁছতে হয়, তবে তাকে তার বাড়ি থেকে 7:30টায় বেরোলে কিছুতেই হবে না, আরও আগে বেরোতে হবে। এই ব্যাপারটি কিছুতেই তার মাথায় ঢোকেনি। আর প্রতিবার আমার রাগে লাল কালো হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে সে শান্ত গলায় বলেছে, 7:30টায় পড়া হলে আমি কেন শুধু শুধু আগে বাড়ি থেকে বেরোবো দাদা? শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বলেছিলাম, ঠিক আছে, সবার পড়া 7:30টায়, শুধু তোর 6টায়। এতেও রক্ষে নেই। হঠাৎ হঠাৎ কোনো এক রক্তিম প্রভাতে তার হৃদয়াবেগ জাগরুক হয়ে বলে উঠত, আজ তার ইংরেজি টিউশন আছে। আর অমনি সেদিন তারিখ সব মহাকালের আবর্তে বিসর্জন দিয়ে আমার বাড়িতে চলে আসতো। আজও তেমনই একটি দিন। ইচ্ছে হলো কান টানতে টানতে ছাগলটাকে সৌরজগতের বাইরে দিয়ে আসি, কিন্তু তাও সম্ভব নয়। সঙ্গে পীতাম্বরী রয়েছে। শান্ত গলায় বললাম, আজ পড়াবো না, বাড়ি চলে যা। সে বিনা বাক্যব্যয়ে বইপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো। তারপর খুব হতাশভাবে মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছনে ঘুরেছি, দেখি পীতাম্বরী নেই। রান্নাঘরের দিক থেকে মৃদু গুঞ্জন ভেসে আসছে, মিঠে মিঠে কথা, চায়ের জল ফোটার বকবক শব্দ। পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেলাম। মায়ের গলা পিছন দিয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে পীতাম্বরী। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাবা বলছে, তুই অর্ণবের মেয়ে? দেখিস মা, আমরা কিন্তু ছোটবেলার বন্ধু। তোদের জন্য আমাদের বন্ধুত্ব চলে যাবে না তো মা? পীতাম্বরী বাবার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তাহলে আমি চলে যাই, আর আসবো না। বাবা তার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে চলে গেল পাশের ঘরে। মায়ের চোখে জল। ও জলের কোনো কারণ নেই। আমাদের মা ছেলের চোখের জলের কোনো কারণ থাকে না, বড় সস্তা। কারণে অকারণে বেরিয়ে আসে চোখ বেয়ে। শীতে বৃষ্টি নামলে আরো আরো নিঃসঙ্গ হয়ে উঠত মন। মনে হতো বন্ধ দরজা জানলার বাইরে উঠোনে অজস্র বোবা মানুষ জড়ো হয়েছে। নিষ্প্রাণ চোখগুলি দিয়ে গড়িয়ে পড়ছে অকাল ক্রন্দনের নোনা জল। কিন্তু আজ আমার সব জুড়ে রয়েছে পীতাম্বরীর ঘন চুলের গন্ধ। বৃষ্টি ফোঁটার শব্দে বারবার অসম্ভব এক আনন্দে মন চমকে চমকে ওঠে। ওই বুঝি সে এলো হাতের চুড়িবাজি। জানলার ঠিক বাইরেই যেন সে দাঁড়িয়ে আছে। পাল্লা দুটো খুললেই
সে ঝকঝকে দাঁতে বিদ্যুৎ খেলিয়ে বলে উঠবে, হ্যাঁ গো, মায়া দয়া নেই? একলা মেয়ে মানুষ সেই কোন কাল থেকে বৃষ্টিতে ভিজে জুপ্পুস হচ্ছি। আমার সারা শরীর জুড়ে যেন অজস্র কথার সৃষ্টি হচ্ছে। মাথার ভিতরে হুলুধ্বনি হচ্ছে ঘন ঘন, শিরায় শিরায় এসরাজ বেজে চলেছে। পীতাম্বরী, এমন দুর্যোগে তুমি এলে, এমন বর্ষায় তুমি এলে। ঘোরটা কেটে গেল। জানলার বাইরে বাপ্পা দাঁড়িয়ে আছে, বর্ষাতির হুডটা মুখের উপরে নামানো। আমি অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছি। বাপ্পা ভাঙা গলায় বলল, পদ্মার মা মইরা গেছে, ল শ্মশানে যাইতে হইব। আমার পা দুটো হঠাৎ তুলে উঠল। একরাশ রং আলো মাখা মন নিয়ে যেন একরাশ ভূষো কালী স্তূপের উপরে আছড়ে পড়লাম। এই তো আজই দুপুরে কলেজ যাওয়ার আগে প্রদীপকে ডাকতে গিয়ে জেঠিমাকে দেখলাম। হাসলেন, কথা বললেন। বিস্ময়ে চেঁচিয়ে উঠলাম, কি বালছাল কইতাছস? সকালেই তো দেখলাম। চিল্লাস না তো, গেলে চ, নইলে আমি গেলাম। শীতের রাত, জামা কাপড় ছেড়ে একটা হাফ প্যান্ট, টি শার্ট আর বর্ষাতি পরে বাইরে আসতেই অনেকগুলো দাঁত পা আর মুখের চামড়ায় যেন দাঁত বসিয়ে দিল। বাবা পিছু ডাকলো, কোথায় চললি এত রাতে? ফিরে এসে জানাচ্ছি বলে আমি আর বাপ্পা পথে নামলাম। হু হু করে উত্তরে হাওয়া বইছে থেকে থেকে, বৃষ্টির ঝাপটা। কিন্তু সব ছাপিয়ে যে চিন্তাটা আমার মাথায় বারবার কামড়ে ধরছে তা হলো, এই তো সকালে দেখলাম জেঠিমাকে। এত সহজে শেষ হয়ে যায় জীবন, এত অনিশ্চিতে জীবন বায়ু। যদি বাড়ি ফিরে দেখি। জোর করে চিন্তাটা ঝেড়ে ফেললাম। প্রদীপের মাকে নিয়ে আমরা যখন শ্মশানে পৌঁছলাম রাত 11টা। শ্মশান যাত্রী সাকুল্যে 6 জন। প্রদীপের দাদা নিজে মহারাষ্ট্রে আটকে আছে, 3 দিনের আগে আসার উপায় নেই। সিঙ্গাড়া চাটনির আড্ডায় দিন প্রতি কম করে 30 জন ভাগিদার জুটলেও শ্মশানে এলেন কেবলমাত্র 6 জন। বাকিদের দোষ দেওয়ারও জো নেই। শীত বর্ষার রাতে কেউ যদি শ্মশানে আসতে না চান, কী বা বলার থাকে? মানবতা তো আর কম্বল কি ইঞ্জেকশন নয় যে দে ঠুসে যা হয় হবে। ইলেকট্রিক চুল্লির শ্মশান শুধু যারা দেখেছেন তারা পূর্বস্থলীর পুরনো শ্মশানের অবস্থা কল্পনাতেও আনতে পারবেন না। প্রধান রাস্তা থেকে লাল সুরকির রাস্তা ধরে 8 ঘন্টা খানিক কাদা জল, ক্রমশ জনবিরল হয়ে আসা অন্ধকার রাস্তা ধরে গঙ্গার তীরে শ্মশানে পৌঁছতে হয়। জায়গাটা যদি সম্পূর্ণ ফাঁকা হতো বোধহয় অতটা ভয়ের হতো না। মূল রাস্তার শাখাপথটি ছেড়ে যে পিছল কাদায় ভরা পথটি ধরে শ্মশানে পৌঁছতে হয়, তার কিছু দূর এগোলেই বাঁদিকে একটি পরিত্যক্ত ইটভাটা পড়ে। সারি সারি দরজা জানলাহীন ঘর হাঁ করে আছে, আর তার ভিতরে অন্ধকার ওঁত পেতে আছে নোকদাঁতওয়ালা জন্তুর মতো। বিরাট চুল্লিটার একাংশ ভেঙে পড়েছে। অন্ধকারে তার ছায়া ছায়া অবয়বটা দেখে মনে হয় খেয়েও মাথা নিয়ে এক ছায়া দানব দাঁড়িয়ে আছে। ইটভাটার অংশটি শেষ হলে একটি সরু ঘাসে ঢাকা নামমাত্র ঢালু পথ বেয়ে চিতা সাজানোর জায়গায় পৌঁছানো যায়। এই ঢালু পথের শুরুতেই একটা বিরাট শিমুল গাছ, তার নিচে সিমেন্টের মেঝে করা ইটভাটার ম্যানেজারের ঘর। এই ঘরটাই কিছুটা হলেও অক্ষত রয়ে গেছে। তারই মেঝেতে মৃতদেহ ছুঁয়ে আমি বসলাম। বাকিরা কাঠ সাজাতে লেগে গেল। ও কাজটা আমি পারতাম, মোটা দাগের কাজ ছাড়া আমি বিশেষ কিছু পারিও না। বৃষ্টি একবারের জন্যও থামেনি। চিতা সাজাতে সাজাতেই খেয়াল হলো কাঠ পুরো ভিজে শোলা হয়ে গেছে। কেরোসিন ছাড়া তাতে আগুন জ্বালানো একেবারেই সম্ভব নয়। একটা বাজ পড়ল নদীর দিকটায়, জোরালো বাজ। নদীর জল থেকে ধোঁয়া উঠতে লাগলো গল গল করে। এদিক ওদিকেও বেশ কয়েকটা বাজ পড়ল অল্প সময়ের মধ্যে। বজ্রপাতের শব্দ মিলিয়ে যাওয়ার পর জায়গাটা আরো শুনশান হয়ে যায়। শুধু একঘেয়ে গোঙানির শব্দের মতো বৃষ্টি। কেরোসিন তেল আনতে মূল পিচ রাস্তায় যেতে হবে। একজন তো দূরের কথা, 2 জন মিলেও যেতে রাজি নয় তারা। আমার মরা ছেড়ে ওঠার উপায়ও নেই। আমার চোখের সামনে বাকি 5 জন গা ঠেলাঠেলি করা ভেড়ার মতো চলে গেল বাজারের দিকে। তারা অন্ধকারে অদৃশ্য হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমার উপলব্ধি হলো, যতদূর চোখ কান বা দৌড় যেতে পারে তার মধ্যে আমি একা, আর সঙ্গে একটি সদ্য মৃতার দেহ। চিতার কাছে একটা ছোট কালি পড়া লণ্ঠন রাখা আছে। সাজানো কাঠগুলোকে দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো অতিকায় জন্তুর হাড় থেকে মাংস চেঁচে নিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে। আশ্চর্য ব্যাপার, আমি ওই কাঠগুলোর দৃশ্য থেকে বাঁচবার জন্যই
মৃতদেহ পাশে কাত হয়ে শুয়ে পড়লাম। মরার পেটটা একটু ফুলে উঠেছে, তার আড়ালে চোখ দুটো রেখে পা গুটিয়ে চুপ করে রইলাম। খালি পায়ে বৃষ্টির ছাট লাগছে, শিরশির করছে গা, যেন এক ঝলক হাওয়াও ছুটে এলো উত্তরে নদীর স্রোত ছুঁয়ে। এ সময়ের অনুভূতিটা ভয়, দুঃখ, উত্তেজনা অতিক্রম করে অনেক দূর চলে যায়। শ্মশানভূমি অতি পবিত্র স্থান। মৃতদেহটি কয়েক ঘন্টা আগেই আমার মাতৃস্থানীয় কেউ ছিলেন। অনার্সের থার্ড পেপারে আমি ডাব্বা মারতে চলেছি। বললে হয়তো কেউ বিশ্বাস করবেন না, বাকি শ্মশানবাসীরা ফিরে না আসা পর্যন্ত এ সকল নীতিবাক্য বা মন খারাপের কথাগুলি একবারও মনে পড়েনি। পরীক্ষা হলে বসেও ওই রাত্রির কথা মনে করে নিজেকে লুকিয়ে রেখেছি প্রশ্নপত্র থেকে। পরেও এমনকি এই আজ পর্যন্ত যখনই খুব হতাশা বা একাকিত্ব পেয়ে বসে, ওই রাত্রির কথা নিজেকে বলি, ওর চেয়ে একা তুমি কোনো দিন হওনি মন। ফিয়ার থেরাপি সর্বত্র কার্যকরী হয় বা হবে এমন জোর দিয়ে বলি কি করে? হয়তো অনেকেই এর চেয়েও অনেক বেশি ভয়ানক মুহূর্তের সম্মুখীন হয়েছেন, হচ্ছেন বা হবেন। তবে বিশ্বাস করুন, এমনটা হয়, এমনটা হতেই পারে। অর্ধচেতন প্রদীপকে নিয়ে আমি জলে নেমেছিলাম। ছুচালো বাঁশ দিয়ে মাতৃনাভি নদীর পাঁকে গেঁথে দিয়ে প্রদীপ টলে পড়তে যাচ্ছিল। 2-3 বারের প্রচেষ্টায় সেই কাজটি সম্পাদন করে আমরা যখন তীরে উঠে আসছি, পূবের ঘন কালো অন্ধকারের পোঁচ কিছুটা মেটে মেটে রং ধারণ করেছে। সেদিকে তাকিয়ে প্রদীপ চিৎকার করে কেঁদে উঠল, মা গো! বাড়ি ফিরতে ফিরতে আশ্চর্য রকমের ঝলমলে রোদ উঠল মেঘ কেটে গিয়ে। এই বৃষ্টি যেন প্রদীপের মাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিল। প্রদীপ আজও বলে, জানোস, ওই দিন বৃষ্টি না হইলে মা যাইতো না। শীতের বৃষ্টি সহ্য করতে পারে নাই, হাটের ব্যায়ামও ছিল না। আশ্চর্য এক প্রকোষ্ঠ এই হৃদয়, কত শত প্রেম, ঘৃণা, ক্রোধ, মায়ার নিবাস এই যন্ত্রখানি। তাই হয়তো একেই মন বলা হয়। মস্তিষ্ক সকল চিন্তাগত কার্যনির্বাহ করেও মনের নাম পায় না। তাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত সকল শক্তি হারিয়েও মানুষ জীবিত আখ্যান পায়। এই ঝলমলে সকালে আমার পিতাম্বরীর কথা মনে পড়ে গেল আবার। আজ তার কাছে যাওয়ার দিন। কথাটা মনে পড়তেই রাত্রি জাগরণের ক্লান্তি এক লহমায় কেটে গেল আমার। এই প্রথম আমি তার কাছে যাব। পিতাম্বরীর ঘরখানি আমি ট্রেনে করে পিসির বাড়ি যাওয়ার পথে অনেক মানুষ, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা চৌহদ্দির মধ্যে গোলাপি রং করা দেওয়ালের সব কোয়ার্টার। দক্ষিণমুখী বারান্দার সামনে আম, নারকেল, জামরুলের ছায়া, কংক্রিট বাঁধানো উঠোন। স্নান করতে করতে মাকে জেঠিমার মৃত্যু সংবাদ দিলাম। শাওয়ারের শব্দেই বোধ হয় মায়ের প্রতিক্রিয়া বুঝতে পারলাম না। গরম ভাত মাখতে মাখতে মায়ের ধরা গলা শুনতে পেলাম, সবাইকেই তৈরি থাকতে হয় রে কর্ণ, জীবনের চেয়ে মৃত্যু বেশি নিশ্চিত। হাত থেকে ঝুরঝুর করে ঝরে পড়ে গেল ভাত। জুঁই ফুলের মতো সুগন্ধি ভাত, মুসুর ডালের গাত্র হরিদ্রা মেঝের উপরে ছড়িয়ে পড়ে রইল অন্তিম যাত্রার খইয়ের মতো। আমি থালাটা সরিয়ে রেখে উঠে পড়লাম। আজ মা পিছু ডাকল না। ক্ষীণ গলা শুনলাম, বিকালে হবিষ্যি দিয়ে আসিস। তোর বাবাকে এখন বলতে হবে না কিছু। বাবাকে না জানানোর কারণটা আমি জানি। প্রদীপের বাবা আর আমার বাবা একসঙ্গে অগ্নিগর্ভ ৭২-এর আন্দোলনে পথ চলেছে। অশেষ নির্ঘুম মৃত্যু শঙ্কিত রাতে তারা পথ চলেছে পাশাপাশি। জেঠিমার কাছে গিয়ে বাবা যখন তখন পিঁড়ি পেতে বসে পড়ত। বৌদি ভাত দেন। সহযোদ্ধার চেয়ে বড় বন্ধু আর কেউ হয় না। তারা একে অপরের দর্শনের প্রতিভূ, দুঃখ কান্নার প্রামাণ্য জীবন। পূর্বস্থলী থেকে ট্রেনে মিনিট 20 সময় লাগে পিতাম্বরীর গ্রামে পৌঁছতে। প্ল্যাটফর্মে নেমে দেখি সেও বেশ তৈরি হয়ে এসে বসেছে রেল স্টেশনের কাঠের বেঞ্চে। সেই পুরনো দিনের শাল কাঠের বেঞ্চ, লোহার হাতল, প্রায় কালো হয়ে যাওয়া জলপাই সবুজ বসার জায়গা। আজ চোখ ধাঁধিয়ে দেওয়া সাদায় নিজেকে সাজিয়ে নিয়ে এসেছে পিতাম্বরী, সঙ্গে লাল চুড়ি, লাল ওড়না। আমাকে দেখেই সে গম্ভীর গলায় বলে উঠল, বুকের বোতাম লাগাও। আমার মুখে হয়তো গত রাতের টুকরো টাকরা ছবি রয়ে গিয়েছিল।
কি হয়েছে গো, চোখ এত লাল কেন? বললাম বন্ধুর মা চলে যাওয়ার কথা। সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর জোর করে হাসার চেষ্টা করে বলল, আজ তাহলে থাক, এখানেই বসে কথা বলি, চা খাই, তারপর তুমি চলে যেও। আমি আশ্চর্য হয়ে বললাম, কি থাকবে? তুমি কোথাও যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছিলে যে? এদিকটা একটু নির্জন, প্ল্যাটফর্মের অন্য অংশের চেয়ে। ঘন পাতার ছাউনি দেওয়া বকুল গাছের নিচটা মিঠে ছায়া রোদে নতুন বউয়ের গায়ে হলুদের মতো রং হয়ে আছে। আমার গালে হাত দিয়ে সে বলল, আমাদের পুরনো বাড়িতে নিয়ে যেতাম তোমাকে আজ, তোমার ভালো লাগবে ভেবেছিলাম। আমি তার হাত দুটো ধরে আকুল স্বরে বলে উঠলাম, নিয়ে চলো আমাকে অম্বর। আমি ওই জ্বলন্ত চিতার দৃশ্য, মৃত্যু শীতল শ্মশানের মুখ, মায়ের ধরা গলা ভুলে যেতে চাই। তুমি আমাকে নিয়ে চলো। শীতের দ্বীপ্রহরের রোদ দেখলেই আমার বড় মন কেমন করে ওঠে। অনেকেরই হয়তো করে, সবারই হয়তো করে। তবুও আমি ভাবি এই যে রোদ ছুঁয়ে বুক ভিজে যাওয়া এ শুধু আমার হয়। আমাদের ছোট্ট গ্রামটিতেও শেষ শরৎ, হেমন্ত, শীত আর বসন্তারম্ভে এমন রোদ নামে মনোভূমে। সে রোদ ধরে রাখা যায় না শস্যদানায়, বীজপত্রে। আঁজলা পেতে নেওয়ার আগেই সে পশ্চিমে উধাও হয়ে যায়। শস্যদানার বুকেও বর্ষার দুধ জমে আছে আগে থেকেই। এ অলস রৌদ্রের স্থান তার ভাঁড়ারে নেই। অবহেলার মলিন হলুদ রোদ প্রিয়তমার আবাসেও আমার পিছু ছাড়েনি। সেই স্টেশনটি থেকে আবার ডাউনের ট্রেন ধরে ফলিয়া হল্ট স্টেশনে নামতে হয় পীতাম্বরীর পুরনো বাড়িতে যেতে হলে। সে বছরই আমাদের ওই অঞ্চলে ছই দেওয়া 3 চাকার ভ্যান চালু হয়। নীল রঙের পলিথিন দেওয়া সারি সারি ভ্যান দাঁড়িয়ে আছে রেলওয়ে প্ল্যাটফর্মের ঠিক বাইরে। সেগুলির কাছে পৌঁছে পীতাম্বরী গলা তুলে ডাকল, ইসমাইল কই গো, আমার ইসমাইল। শাড়ির তৃতীয় ভ্যানের ছইয়ের নিচ থেকে একটা রোগা লুঙ্গি পরা লোক বেরিয়ে এলো। বুকের বোতাম খোলা, হাড় জিরজিরে বুকে কাঁচা পাকা লোম। মুখের বিড়িটা ফেলে দিয়ে সে দাঁত বার করে হাসল। এই তো গো রাটনি, আছি। কোথায় যাবে? আজ্ঞা করো। পীতাম্বরী ছইয়ের নিচে উঠে বলল, জানো না জানো, ঢং হচ্ছে। সে আবার একগাল হেসে ভ্যানের সিটে চড়ে বসল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় পীতাম্বরী বলল, ওমা, কি হলো? এসো। ইসমাইল প্যাডেল করতে করতে বলল, কালা রাজার গুমর বেশি, তাকে নেমন্তন্ন করে আনতে হবে। দেই গো রাটনি, সরে বসো, সোনার গায়ে কালি লেগে যাবে নয়তো। আমার হাত ধরে ছইয়ের ভিতরে টেনে নিতে নিতে পীতাম্বরী বলল, লাগে লাগুক, আমার কালি আমি বুঝবো। তুমি রথের দিকে মন দাও, নইলে দেব সারথি পদ থেকে নাম কেটে। ইসমাইলের হাসি আর গান শোনা গেল। সোনার পাখি উড়ে যাই গো খাঁচায় অবসর কইরে, বেঁধে রেখো বিনি সুতোয় তারে। সোনার পাখি উড়ে যাই গো খাঁচায় অবসর কইরে, বেঁধে রেখো বিনি সুতায় তারে। ও বেঁধে রেখো বিনি সুতায় তারে। ভ্যানের পাটাতনের উপরে খড় আর ত্রিপল পেতে আঁটো করে বাঁধা, চারদিক ঢেকে দেওয়া নীল পলিথিনে। অধিবাসের হলুদ বাটা রঙের রোদ নীল আড়াল চুঁইয়ে এসে পড়ছে ক্ষুদ্র চলমান আবাসে আমার। পীতাম্বরী আমার দুটো কাঁধ ধরে শুইয়ে দিয়ে বলল, পৌঁছতে পৌঁছতে 40-50 মিনিট, ততক্ষণ একটু গড়িয়ে নাও। সারা রাত জেগে আছো। আরে এই ভর দুপুরে ঘুমোবো কি? তাকে ঠেলে উঠে বসতে যাব, দুটো নরম ঠোঁট চেপে বসলো আমার ঠোঁটে, দুটো ভারী বুক চেপে বসলো আমার বুকে। একরাশ ঘন কালো চুল ঝর্ণার জলের মতো আছড়ে পড়ে বিছিয়ে রইল আমার মুখে বুকে। এক আশ্চর্য নীল হলুদ কালো রঙের আলপনা দেওয়া নরম আলো আধারির মধ্যে আমি দুলতে দুলতে এগিয়ে চললাম যেন অনন্ত উজ্জ্বল পথে।
এবার আমিও দুটো হাত দিয়ে পীতাম্বরীকে জড়িয়ে ধরলাম শক্ত করে। হঠাৎ যেন সে নারী শরীরে অজস্র বাদ্যযন্ত্র বেজে উঠল। বুকের ভিতরে দুন্দুভি, মসৃণ ত্বকের পরতে পরতে এসরাজ। গভীর শ্বাস প্রশ্বাসের মোহন বীণা বাজিয়ে সে বলে উঠল, কোনোদিন ছেড়ে গেলে খুন করে ফেলবো, মনে রাখিস। আমি এক নরম আবেশে ডুবে যেতে যেতে উপলব্ধি করলাম পথের দুপাশে অজস্র পর্ণমোচী ক্ষুদ্র গাছ আদিম বোধিবৃক্ষে পরিণত হচ্ছে। শীর্ণ সেচ নালাগুলির সংযোগস্থল পরিণত হচ্ছে মহাসঙ্গমে। প্রায় অনুচ্চারিত স্বরেই আমি বললাম, যাব না। হঠাৎই দুফোঁটা গরম জল আমার গালের উপরে গড়িয়ে পড়ল। আমি অবাক হয়ে তাকে বললাম, কাঁদছ তুমি? লাল ওড়নাটা খুব ভালো করে গায়ে জড়িয়ে নিতে নিতে সে বলল, উঠে বসো, চলে এসেছি প্রায়। প্রাচীন শিব মন্দিরের পাশ দিয়ে সরু পথ নদীর দিকে। পথের উপরে ঝুঁকে পড়েছে বাঁশঝাড় ছাতিম গাছ। দুটো সাদা পলিথিনের প্যাকেট হাতে নিয়ে নিঃশব্দে পথ চলছিল ইসমাইল আগে আগে, তার পিছনে পীতাম্বরী। পথের বাঁদিক ঘেঁষে মন্দিরের কালচে দেওয়াল, এবড়ো খেবড়ো ইট বেরিয়ে পড়েছে কোনো কোনো জায়গায়। রোদ বেশ মধুবর্ণ হয়ে উঠেছে। পত্রহীন সেগুন গাছের গায়ে পড়া সে রৌদ্র যেন কারো মলিন হলুদ শাড়ি। ইতিউতি বনভূমি পার হয়ে একটা ঢাল বেয়ে উঠতেই চোখের সামনে একটা ঘাস জমি দেখতে পেলাম। আর ঘাস জমি যেখানে নদীর ঢালে গিয়ে মিশেছে সেখানে একটা কালো পাথরের বড় বাড়ি। দোতলা বাড়ির মাথায় উঁচিয়ে ওঠা ত্রিশূলটা এখনো দেখা যায়। পীতাম্বরী ঝলমলে মুখে আমার দিকে তাকাতে আমি বুঝতে পারলাম এটিই তাদের আদি বাড়ি। আমি আশ্চর্য হয়ে বললাম, বাবা, এ তো প্রাসাদ গো। সিংহ দরজা বলে আর কিছু অবশিষ্ট নেই। দরজার দুপাশে দুটো স্তম্ভের বেশিরভাগ পলেস্তারাই খসে গেছে। উঠোনের জংলা কাশ গাছে এই শীতে মরে যাওয়া মূর্ছে রং ধরেছে। তবে মূল বাড়ির 20 ইঞ্চি দেওয়াল এখনো বেশ শক্তপোক্ত। কাল এখনো দাঁত বসাতে পারেনি তার বুকে। ইসমাইল হাতের বড় প্যাকেট দুটো পীতাম্বরীর হাতে দিয়ে বলল, সেই সন্ধেবেলায় আইব একেবারে, দেরি কইর না যেন, এদিকটা বিশেষ ভালো নয় কো। পীতাম্বরী তার হাত থেকে প্যাকেট দুটো নিয়ে বলল, তুমি রহিমের মায়ের কাঁথার তলায় ঢুকে থাকো, গে যাও। দুটো 100 টাকার নোট ইসমাইলের হাতে দিল পীতাম্বরী। একখানি ঈশ্বরের মতো হাসি হেসে বুড়ো চলে গেল ঘাস জমি পার হয়ে। ইসমাইলের শীর্ণ ছায়াটার দিকে তাকিয়ে থাকতে থাকতে পীতাম্বরী কেমন একটা ভয়ে ভয়ে গলায় বলে উঠল, জানো কর্ণ, আমার খুব ভয় হয় সব সময়, যদি ইসমাইলের মতো একা হয়ে যাই। আমি আশ্চর্য হয়ে বললাম, ইসমাইল একা কেন হতে যাবে? ওই রহিমের মা, ওরা কারা তবে? পীতাম্বরী আমার দিকে তাকালো। চোখ দুটো অসম্ভব সজল আর উজ্জ্বল। নদী থেকে উঠে আসা শিরশিরে বাতাসের মতো গলায় সে বলে উঠল, কেউ নেই, রহিমের মা, কেউ নেই। সে কি, সবাই মরে গেছে? না, অমন কেউ কোনো দিনই ছিল না। ক্ষয়রোগ ছিল ইসমাইলের, তাই কোনো দিন বিয়ে থা হয়নি। ও নিজেই ভেবে নেয় তার রহিম নামের একটি ছেলে আছে, সে রহিমের মা আছে। ড্রিম চাইল্ড। অনেকটা অমনি। ছাড়ো, ও তো আর কিছু করার নেই। চলো ভিতরে যাই, সব ধুয়ে তকতকে করে রেখেছে ইসমাইল। ঠান্ডা দেওয়ালে হাত রাখলে কত শত বছরের ছবিরা শিরায় শিরায় ছুটে যায়। এই সব প্রকারের অন্ধকারে একসময় ছুটে গেছে কত কত মঞ্জিরবদ্ধ অলক্ত রঞ্জিত পদযুগল। আতরে গন্ধ, গোলাপের মর্দিত পাপড়ির সুগন্ধে উদ্দাম হয়ে উঠেছে নদী তীরের জ্যোৎস্নালোকিত বাতায়ন। সেসব ভাবলে মনে হয় এই তো সেই দিনের সব ঘটনা। আমিও যেন তাদের সঙ্গে ছিলাম। সকল উত্থান পতনে আমি ছিলাম।
পীতাম্বরী একবারের জন্য তার লাল ওড়নাটি শরীর থেকে খোলেনি। চলমান জানে অতখানি নিবিড় নৈকট্যের মধ্যেও সে নিজেকে মুড়ে রেখেছিল অমোঘ লাল ওড়নায়। ঠান্ডা আবছা আলো, অন্ধকার বারান্দা। চলে গেছে পূর্বে নদী তীরের ঢালে, সারি সারি সোপান নেমে গেছে শীতের ক্লান্ত জলে। পীতাম্বরী দাঁড়িয়েছিল নদীর দিকে তাকিয়ে। ওড়নার প্রান্ত কেঁপে কেঁপে উঠছে রুক্ষ হাওয়ায়, চুল উঠছে। আমি তার পিছনে গিয়ে তার ঘাড়ে ঠোঁট রাখলাম। তোমার শীত করছে না? আমার কথার উত্তর না দিয়ে সে ঘুরে দাঁড়ালো, দু হাত ছুঁড়ে অসহায় সম্বলহীনের মতো জড়িয়ে ধরল আমাকে। তার আলিঙ্গনে আমি শিহরণের পরিবর্তে একরাশ আরতি খুঁজে পেলাম বলে মনে হলো। দু হাতে তার মুখখানি তুলে দেখলাম দু চোখ বন্ধ, গাল বুক ভেসে যাচ্ছে জলে। আমি বললাম, তুমি আবার কাঁদছ? কি হয়েছে বলো তো এখনই? সে আমার বুকে মাথা রেখে চুপ করে রইল। আমার মনে যেন হঠাৎ মেঘ করে এলো, বন্ধ হয়ে এলো দৃষ্টি সূর্যের পথরশ্মি। তার বুকের আন্দোলনে নিজের সকল অনুভূতিকে ভাসিয়ে দিয়ে মনে মনে বলে উঠলাম, প্রকৃষ্ট যস্য বন্ধ সাধ্য প্রবন্ধ নিগদ্যতে। 10 দিকে 10 দিকপাল বসে ক্ষণে ক্ষণে বন্ধন করছেন বজ্র নির্ঘোষের স্থায়ী বরিশন ধারার সঞ্চারী। এসব মিলে, এ সকল সুরপ্রকরণ মিলে যে জ্ঞান আমার উপর ঝরে পড়ে, আমি অন্ধ তা দেখতে না পেলেও যেন অনুভব করি। এর নামই সঙ্গীত। এমনই কোনো মেঘবাহন সন্ধ্যায় যদি আমি চোখ খুলেও ফেলি, তুই আমার চোখ বেঁধে দিস পীতাম্বরী। আমি যেন তোর পাশে অন্ধ হয়ে অনুভব করতে পারি মেঘমুক্ত জ্ঞান, তোর ভালোবাসার মতো সঙ্গীত। তুই আমার গান হবি রে মেয়ে। বিলিতি রূপকথার ঐন্দ্রজালিকের জাদুদণ্ডের মাথায় জল জল করতে থাকা স্ফটিক বলয়ের মতো গোল চাঁদখানি উঠে এলো পত্রশূন্য আতা গাছের মাথায়। চাঁদের মুখ দেখেই যেন দিবসের যাবতীয় কোলাহল থেমে গেল। পাখির ডানায় ঘরে ফেরার শব্দ মরে গেল। ঝিমিয়ে এলো মাঘী বাতাস, আর সমস্ত দিন গায়ে জড়িয়ে রাখা চাদরখানি খুলে পীতাম্বরী আমার সামনে এসে দাঁড়ালো। এ বাড়ির ঝুল বারান্দা, ঘাটের ঢালু পথ, বড় বড় জানালা সবই পশ্চিমমুখী। নদীর গা ঘেঁষেই বাড়িখানি বানানো হয়েছিল না ভাগীরথী খাদ বদলাতে বদলাতে ভদ্রাসনের উঠোন সদর সব ডুবিয়ে দিয়েছিল, সে প্রশ্ন আজ একবারও মনে এলো না আমার। এই যে জীবনখানি উন্মুখ হয়ে ঝুঁকে পড়েছে নদীগর্ভের উপর, এই যে ভাঙন প্রবণ তীরভূমির অনিশ্চয়তা, সমস্তটি বড় শৈল্পিক মনে হলো। পূবের কাঁচের জানালা ভেদ করে কয়েকখানি আলোর ফালি আমার মাথার উপরে পড়েছিল, কয়েকখানি আবার গোটা বাড়িখানিকেই ভেদ করে গিয়ে পতিত হয়েছিল সদ্য সূর্য সিন্দুর বিন্দু মুছে ফেলা ভাগীরথীর বক্ষে। আর একটি মাত্র ক্ষীণ বেলে চাঁদের রশ্মি ভেসে উঠেছিল পীতাম্বরীর মুখ আর মুখ ছুঁয়ে বুকে। সেদিকে তাকিয়ে আমার সারা শরীরের স্নায়ু নিথর হয়ে গেল হঠাৎ। উন্মাদিনীর বাঁ বুকের উপরে জামাখানির অনেকটা মূর্ছে রং ধরে আছে, আর বলে দিতে হয় না ও রং কিসের। তার কাঁধ দুটি ধরে আমি চিৎকার করে উঠলাম, এ কি করেছিস? কেন করেছিস? সে উত্তর দিল না। সজল ডাগর দুটি চোখ তুলে আমার দিকে তাকালো সে কি দৃষ্টি! যেন ওই চোখ দুটি দিয়ে আমাকে আকণ্ঠ পান করে চলেছে সে। মুহূর্তে শুষে নিচ্ছে আমার সকল যাপন, সকল বেদন হরিশ নিবেদন প্রেম, সকল ভালোবাসা। তারপর সেই চন্দ্রবাগ দৃষ্টি নামিয়ে এসে পিছিয়ে গেল। একে একে শরীর থেকে খুলে গেল সব পোশাক। কবরী বন্ধনের অন্ধকার খুলে ছড়িয়ে পড়ল গৌরাঙ্গী পিঠের জ্যোৎস্না। পায়ে পায়ে আবার সে এগিয়ে এলো আমার সামনে। ক্ষীণোত্তর উজ্জ্বল প্রায় জ্যোৎস্না বুকে রক্তাক্ষরে লেখা নামখানি আমি পড়লাম ঝাপসা চোখে, কর্ণ। আমি যেন মায়ের ডাক শুনতে পেলাম। আমি যেন শুনতে পেলাম বাবার আবৃত্তি করা কর্ণকুন্তী সংবাদের প্রতিটি স্তবক। চরাচর মথিত করে ভাগীরথীর গহীন থেকে অজস্র জলচারী দেবগণ উচ্চারণ করে উঠলেন, কর্ণ, কর্ণ।
কর্ণ। আমার ঝুঁকে পড়া মাথাটি সেই রক্ত রঙের কর্ণের উপরে টেনে নিয়ে পীতাম্বরী বলে উঠল ফিসফিস করে, বুঝবি একদিন কেন করেছি। কাঁদিস না, চল স্নান করতে হবে আমাকে। রক্ত নিয়ে বরের বুকে শুতে নেই। সেই কৃষ্ণপ্রস্তরের নিথর দেওয়ালগুলিতে থরথর করে কেঁপে উঠতে লাগল জাহ্নবীর জলজ আলোর প্রতিফলন। রূপলি জ্যোৎস্না ভেজা গঙ্গা যেন নিঃসারে শ্বেতবর্ণ সোপানে পা ফেলে উঠে এসেছে, মিশে গিয়েছে বাড়িটির প্রতি প্রস্তর খণ্ডে। এক পা করে পীতাম্বরী এগিয়ে যাচ্ছে ঢালু শিলাময় পথ পেয়ে। ভিজে উঠছে শঙ্খচূর্ণ রঙের পদপল্লব, জানু জঙ্ঘা। আমার দু চোখ বেয়ে চাঁদের ঘোর গড়িয়ে নামতে লাগলো। বুকের পাঁজর দুয়ারে প্রবল ঝাঁকুনি দিয়ে কে যেন চিৎকার করে কাঁদতে লাগলো, কেন পীতাম্বরী এই রক্ত জ্যোৎস্না, এ রক্ত নাম তুমি কেন আমায় দিলে? আমি কোথায় রাখি তারে? এই প্রচণ্ড শীতের সন্ধ্যায় এক বুক জলে নেমে স্নান করতে লাগলো। এ নিশ্চুপ সন্ধ্যায় নদী বোঝা যায় না, মনে হয় আজলা আজলা জ্যোৎস্না তুলে মাথায় বুকে ঢেলে দিচ্ছে পীতাম্বরী। বুকের কাটা জায়গায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে বারবার। আমি সে পরমাকে দেখছি অবাক চোখে। এ যেন স্নান নয়, হিমস্রোতস্বিনীতে বক্ষ নিমজ্জিত করে যেন গিরিসুতা তপস্যারতা। নদীর পরপারে জ্বলে ওঠা দীপালোকগুলি যেন দেবীর আরাধনার জন্য জ্বলে উঠছে। অনেক পরে ভিজে গায়ে সে উঠে এলো নদী থেকে। আমার পাশ দিয়ে সে চলে গেল ঘরের দিকে। তার নুপুরের শব্দে আমি শুনতে পেলাম জাহ্নবীর কলতান। তার শরীর থেকে ঝরে পড়া প্রতিটি জলকণা যেন মর্মর ফলকের আকাশে নক্ষত্র চক্ষু হয়ে জেগে রইল। কতক্ষণ সেখানে বসেছিলাম মনে নেই। ঘোর কাটল পীতাম্বরীর ডাকে, হ্যাঁ গো, ঘরে আসবে না? আমি একটা সিগারেট ধরিয়ে উঠে এলাম। ঝাড়লণ্ঠনের বুকের ভিতরে কয়েকটি মোমবাতি জ্বলে উঠেছে। বিরাট পালঙ্কে নকশাহীন টকটকে লাল চাদর, টিপয়ের উপর রাখা লাল ফুলদানিতে থোকা থোকা ভারবে না ফুল। আমি স্তম্ভিত হয়ে বললাম, এত আয়োজন পীতাম্বরী, কেন? ইসমাইল তো এই এলো বলে। বিছানার প্রান্তে বসে সে হাত তুলে ডাকল, আহায় পাগল। সে ডাক আমি শুধু যে শুনতে পেলাম তা নয়, অনুভব করলাম রন্ধ্রে রন্ধ্রে। বুকের ভিতরে হাফরোগীর মতো কে যেন বলে উঠল, পীতাম্বরী পীতাম্বরী, রৌদ্র রঙের মেয়ে, এমন করে ডাকিস কেন? কোথায় যাবি নিয়ে? বিছানার প্রান্তে দাঁড়িয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম আমি। বাঁ হাতে সিগারেট পুড়ে নিঃশেষিত হয়ে যেতে লাগল শীতোদ্ভূত আকস্মিক তাপপ্রবাহে। আমি পীতাম্বরী জ্যোৎস্নায় ডুবে গেলাম। চাঁদ পূর্বের কাঁচের জানলা বেয়ে মাঝ আকাশে উঠে যেতে আমার বুকে মাথা রেখে পীতাম্বরী বলল, কাল যদি তোমাকে ভুলে যাই কর্ণ। আমি তার কপালে ছোট্ট চুমু খেয়ে বললাম, তেমন হবে না, ওসব চিন্তা বাদ দাও তো। আর তোমার ইসমাইল কি রহিমের মায়ের কাঁথার ভিতরে ঢুকলো না অন্য কোথাও? এলোই না যে আর। ইসমাইল এলে তোমার কোন সুবিধাটা হয় শুনি? আমি কিছু না বলে তার বুকের কাটা জায়গাটায় ঠোঁট ছোঁয়ালাম। তার দেহটা একবার শিউরে উঠেই স্থির হয়ে গেল। তারপর চাপা ভয় ভয় গলায় বলল, কর্ণ, পালাও। ততক্ষণে আমারও কানে এসেছে ভারী গলাটা। উঠোনে দাঁড়িয়ে কেউ একজন চিৎকার করে বলছেন, তৌফিক, বাইরে আয় এক্ষুনি, আমি জানি তুই এখানেই আছিস। আমি চমকে উঠলাম, এ তো পীতাম্বরীর বাবার গলা। বিডিও অফিসে অনেকবার গিয়েছি, এই গলা অচেনা হওয়ার কথাও নয়। ভয়ার্ত গলায় পীতাম্বরী বলল, মা বোধহয় বোকামি করে সব বলে দিয়েছে, এখন কি হবে? আমি বিছানা থেকে নেমে পূবের জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। আশুতোষ রায়ের সঙ্গে আরো দুটো ছায়ামূর্তিকে দেখতে পাচ্ছি। তারা ভীতির মতো নিশ্চুপ, রাগের মতো থমথমে। ওড়না আর লাল চাদর দিয়ে পীতাম্বরীকে ভালো করে জড়িয়ে দিলাম আমি। তারপর তার হাত ধরে উঠোনে বেরিয়ে এলাম।
ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছে সামনের দিক থেকে। পীতাম্বরীর হাত ছেড়ে আমি আশুতোষ রায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। ঠান্ডা নম্র সুরে বললাম, কাকু, আমি খুব তাড়াতাড়ি আপনাকে জানাতাম। পীতাম্বরীও। কথাটা শেষ করতে পারলাম না। বাঙালে একটা প্রচণ্ড আঘাত আছড়ে পড়ল। মুহূর্তের জন্য সমস্ত পৃথিবী দুলে উঠল চোখের সামনে। আমার ভিতরে বহুদিন আগে ঘুমিয়ে পড়া একটা সরীসৃপ আর মোড়া ভাঙল যেন হঠাৎ। তবুও যথাসম্ভব শান্ত গলায় আমি বললাম, 2 হাত কোমরের পিছনে রেখে, এমন করছো কেন কাকু? তুমি বাবাকে চেনো ছোটবেলা থেকে। চুপ, একদম চুপ। ছোট জাতের বাচ্চা, তোর বাপকে রে? হাড় হাওয়াতে পান্তা খাওয়া স্কুল মাস্টার। 18 মাস জেল খাটিয়েছিলাম 72-এ, ভুলে গেছে? মনে পড়বে, মনে পড়বে, মনে পড়বে, আবার মনে পড়বে যখন তোর বাপের কলার ধরে। আমার ডান পাটা আশু রায়ের গলা থেকে নেমে আসার সঙ্গে দুপাশ থেকে লোক দুটো এগিয়ে এলো। বাঁদিকের লোকটাই প্রথম ঘুষিটা মেরেছিল আমার মুখে। আমার ব্যক্তিগত সরীসৃপটা গলার কাছে উঠে এসেছে ততক্ষণে। লোকটার বাঁ চোখ লক্ষ্য করে ডান হাতের তর্জনীটা চালিয়ে দিল। ছুরি দিয়ে মাখন কাটার অনুভূতি হলো। সঙ্গে সঙ্গে অন্য লোকটা পিছিয়ে যেতে যেতে আশু রায়ের অচৈতন্য দেহটায় হোঁচট খেয়ে পড়ে গেল। শিব মন্দিরের দিক থেকে একটা কোলাহল শোনা যাচ্ছে। চাঁদের ম্রিয়মান আলো ছাপিয়ে প্রতীয়মান হয়ে উঠছে অনেকগুলি বৈদ্যুতিক বাতির আলো। পাথর হয়ে দাঁড়িয়ে থাকা পীতাম্বরীর সামনে গিয়ে দাঁড়ালাম। তার দৃষ্টিতে কোনো অভিব্যক্তি নেই। আমি ঝাপসা চোখ জোর করে মুছে নিয়ে বললাম, শেষ, সব শেষ। তোর বাবাকে বলিস ভুলেও যেন আমার সামনে আর না পড়ে। রোজ তো আর তুই আমার পিছনে দাঁড়িয়ে থাকবি না। যাচ্ছি। সেই জ্যোৎস্নাশ্লীল ঝিকমিক করে জল্পনা এঁকে চলেছে দেওয়ালে দেওয়ালে। জাহ্নবীর কলতানে আর তার গিরিজন্মের গান শুনতে পাচ্ছি না আমি। শুনতে পাচ্ছি মোহনার ক্লান্ত শ্বাসরুদ্ধ অন্তিম ডাক। পীতাম্বরী আমাকে একবারও পিছু না ডাকলেও আমি জানি চাঁদের আলোতে পারদরঙা চোখের জল নেমে আসছে তার বুকের ক্ষতস্থানের উপরে, রক্তাক্ত কর্ণের বুকে। আমি পিছনের ওই ক্ষিপ্ত কোলাহল, দুটি জ্ঞানহীন শরীর, আমার পীতাম্বরী, কল্প রহিমের কল্পমাতৃকা সব ফেলে ঝাঁপিয়ে পড়লাম কৃষ্ণ সর্পিণী সমাজ জাহ্নবীর বুকে। প্রথমবার শ্বাস টেনে বলে উঠলাম চিৎকার করে, ভালো থেকো গা পীতাম্বরী, ভালো থেকো। দরজায় টোকা পড়তে মালতী উঠে বসল। ঝাঁঝা করছে শীতের রাত। এ পট্টিতে সবাই ওভারহেড ইলেকট্রিক লাইন থেকে হুক করে, এক মালতী ছাড়া। কেরোসিন ল্যাম্পটা উস্কে দিয়ে ঘুম ঘুম গলায় সে বলে উঠল, কে? জড়ানো গলায় উত্তর দিলাম, আমি। দরজা খোল। মালতী দরজাটা একটু ফাঁক করে জিজ্ঞাসা করল, কি ব্যাপার রে পাগল? জল জলে চোখ দুটো ঝলসে উঠল। তোর ঘরে আর কোনো ব্যাপার আছে? মধু পান করতে এসেছি, খোল। মালতীর মুখে বিরক্তির ছায়া পড়ল। ইতস্তত করে বলল, কাঁদিয়ে যাবি না তো আগের বারের মতো? আমি এবার দরজাটা জোর করে খুলে ঢুকে পড়লাম। হাত থেকে বাংলা মদের বোতলটা তোষক বিছানো মাদুরের উপর রাখতে রাখতে বললাম, দা, কোমরেও একটা আছে। এই জিনিসটা মালতীর খুব পছন্দের। শীতের রাতে দিশি মাল, ওহ, শিরা দিয়ে আগুন ছোটে। অটোওয়ালাগুলো শালা নিজেরাই গিলে আসে, 5-7 মিনিট ঘষাঘষি করে, দলা মোচড়া করা জুয়া ফেরত নোট ছুঁড়ে দিয়েই পালায়। কত ভয় শালাদের। মাগি বাড়ি থেকে বেরোতে দেখলে লজ্জার মাথা কি আর আস্ত থাকবে? দুটো মলিন কাঁচের গ্লাস আর রাত জাগা শিম শুটকির তরকারি বাটি ভরে এনে আমার সামনে বসলো মালতী। কেমন একটা ভয় ভয় গলায় সে বলে উঠল, আজ এতদিন পর আবার এরূপ কেন রে কর্ণ? সারা শরীর চপচপে ভেজা, বড় বড় চোখ দুটো টকটক করছে আগুনের মতো। তুই তো শালা পাগল। তো তাড়া নেই, ভয় নেই, লজ্জা নেই, ল্যাংটার চেয়েও বেশি বেলাজ। কি জানি, এখানে বসেই হয়তো কাউকে ফোন লাগিয়ে বসবি,
অর্ধেক কথা তার বোঝা যাবে না, বাকি অর্ধেক এত বেশি করে বুকে এসে লাগবে যেন বুকের ভেতর একটা মোটা গোখরে মুচড় দিয়ে উঠবে। কি করতে এলি আবার এতদিন পরে? আমি চেঁচিয়ে উঠলাম, আরে শালি, মদ কি জাগ দিয়েছিস? ঢাল তাড়াতাড়ি। এই চুপ করে বস, শালা পেঁচো মাতাল এখনো মদ ঢেলে খেতে শিখল না। মালতী রে, ভাতও তো নিজের হাতে খেতে পারি না। পাগল শালা। ঢকঢক করে গ্লাসটা গলায় ঢেলে দিলাম। মালতী দুটো চুমুক দিয়ে বলে ওঠে, তরকারিটা খা, পরিষ্কার করে খা, রেঁধেছি। আমি চোখ তুলে বললাম, খাইয়ে দে। হাতে একটা শিমের টুকরো তুলে নিয়েও রেখে দিল মালতী। তারপর জোর করে তীক্ষ্ণ গলায় বলল, ইস, ওর যেন বউ পেয়েছে, খেলে খা না হলে মর। আমি হো হো করে হেসে মালতীর চোখের দিকে তাকিয়ে বলে উঠলাম, পলাশ পোড়া ছাই এনেছি, আয় দুজনে সিঁদুর খেলি। পাপড়ি পোড়া তোর দুহাতে, আমার বুকে ছাইয়ের কালি। মালতী গ্লাসটা শেষ করে বলে, তোর তো বসন্তে আসে, বর্ষায় যায়, এবার শীতেই পালালো। তাড়াতাড়ি পড়ে যায় নাকি এখন? আর এক গ্লাস ঢাল। মালতীর এবার চোখ পড়ে আমার হাঁটুর দিকে, কনুইয়ের উপর। প্যান্ট ছিঁড়ে গেছে, কনুইয়ে রক্তের দাগ। দাঁত খিঁচিয়ে বলে ওঠে, আজ আবার সকাল থেকে গিলছিস? নিচু করে থাকা আমার মাথাটা স্থির হয়ে আছে। টুপটাপ করে শিশির ঝরছে টিনের চালে। কুমুদের মেয়েটা বলছিল আজ রাত থেকে বৃষ্টি শুরু হবে, নিম্নচাপ। ফ্লাস্ক থেকে অ্যালুমিনিয়ামের বাটিতে গরম জল ঢালে মালতী। পরিষ্কার ন্যাকড়া দিয়ে ক্ষত স্থানগুলো মুছিয়ে দেয় পরম যত্নে। আমি দাঁত বার করে বললাম, আর জন্মে তুই আমার পাশের বাড়ির রাঙা বৌদি ছিলি বল? হ্যাঁ, দুপুরবেলায় ছাদে আসতি তেঁতুলের আচার রোদে দিতে। হ্যাঁ, কালা চামড়ার রাঙা বৌদি, তোর কথাগুলো কেমন উল্টো পাল্টা রে, পাগল কোথাকার। আমি হাসি, দুলে দুলে সুর করে বলি, হলুদ রঙের নৌকো ভেঙে একটা ঘর গড়ে দাও মাঝি, আমি ঘরে মাঝেও ঘরবাসী হই। চোখ দিয়ে আমার দরদর করে নেমে আসে নোনা জল। আরো এক গ্লাস নিঃশেষ করে সে বলে, এক কবুতরই ছিল জানিস? নে, এখানে কবুতরি আবার কি? আরে এখানে কই, সে তো ছুটি পেলে হতো। সোজাসুজি বললে বল, আমি পাগল, বুঝতে গিয়ে নেশা কাটাতে পারবো না। আমি শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে বলে উঠলাম, ও ছেলে ও মন খারাপের ভাই, চল পালিয়ে মরণপুরে যাই। আধো ঘুম জাগরণের মধ্যেই বেলা বড় হয়ে চলেছে। শীতের কুয়াশার আড়ালে তার শরৎপুষ্ট দেহবল্লরীটি ক্রমে ক্রমে যৌবনবতী হয়ে উঠছিল, লক্ষ্য করা হয়নি। এখন সে ঋতুমতী হল। লাল পলা শিমুল তার রজস্বলা রং নিয়ে আবির মেলে দেয় আকাশ জুড়ে, লাল, হলুদ, সবুজ, গেরুয়া, নীল। আমাদের স্কুলে স্কুলে যদি ছেলেবেলায় বসন্তের ছুটি পাওয়া যেত, বাবা মায়ের কাছে বায়না ধরে আমি কারমাটার, জামতারা, রূপনারায়ণপুর চলে যেতাম। হয়তোবা আরও উত্তরে, আরও পশ্চিমে রামখেলাওনের গ্রামের বাড়িতে। সন্ধ্যা হলেই কাছারি বাড়িতে আলো জ্বেলে দিয়ে যায় রামখেলাওনের মা, আর সঙ্গে একটু কড়া গন্ধের ধূপ। একটু আগে গরু মোষের দল বাড়ি ফিরেছে। বাতাসে লাল মাটির গন্ধ ভেসে আসতে লেগেছে। সে বাড়িতে আরও দুটি আমার বয়সী ছেলে থাকবে, নিত্য আর পটাশ। আমি ছাড়া তাদের আর কেউ দেখতে পাবে না। তাদের সঙ্গে আমি শালবনের গভীরে যাব,
কালো পাথরের এক ঠাকুরের থান থাকবে সেখানে। ঘর ঘরার জল এনে আমরা পাথর দেবীর গা ধুইয়ে তেল সিঁদুর লেপে দেব, আর গভীর রাতে ঘাপটি মেরে শুয়ে শুনব মায়ের সাথে রাত খেলাওনের মায়ের বড়দের কথা। বড় বড় চোখ করে সে বলবে, भौजी वो कदघर के पास नहीं जाएगा, कबूतरी रोए फिरती है यहाँ वहाँ। दादा बाबू बिटिया को संभाल के रखियो। শেষ রাতে কড়া চায়ের গন্ধে আমার ঘুম ভেঙে যাবে। কাঠের উনুনের পাশে উবু হয়ে বসে থাকবে নিত্য পটাশ, হাতে স্টিলের গ্লাস, গুড় দেওয়া এলাচ চা। ঘাগরা পরা একটি সুন্দর কালো মেয়ে আমাকে হাত নেড়ে ডাকবে, तनिक हिया आ तो भैया। আমি কেঁদে উঠব, না তুমি ভালো না, তুমি কবুতরি। সে উঠে দাঁড়াবে, আমার চেয়েও দুহাত উঁচু সে মাথায়, আকর্ণ চোখ, নুপুর বাজবে ঝুমঝুম, নিত্য হাসবে খিলখিল। পটাশ চায়ে চুমুক দেবে সুরুত করে। আমার হাঁটু কাঁপতে থাকবে, চোখ ঝাপসা, কিন্তু পড়ে যাওয়ার আগেই কবুতরি তার নরম বুকে আমাকে জড়িয়ে ধরবে। पगली बहन कभी बुरी होती है क्या रे? আমার জন্য চিনেমাটির কাপ, চিনি দেওয়া চা, মোষে দুধের ঘন স্বর। পটাশ ফুট কাটবে। ইস বাবু মশাই, এলিয়ে পড়লেন কেমন দেখো। জানিস কবুতরি দিদি, এটাকে কোকিলার থানে নিয়ে গিয়েছিলুম, উবু হয়ে পেন নাম করেছে। কবুতরি হেসে উঠবে খিলখিল করে, আমার কানে ফিসফিস করে বলবে, अरे भैया बुरी लड़की को घोड़ी लगली। আমি অবাক হয়ে দেখব কবুতরির কপাল জুড়ে লাল সিঁদুরের তেল টিপের মাখামাখি। মালতী গ্লাসটা একপাশে ঠেলে ফেলে দিয়ে বলল, জানতাম আগের বারের মতে কাঁদিয়ে যাবি, কিছু তো কালি মাখিস না, তবুও কেন এই চিতায় গা লাগিয়ে বসিস কি জানি। তুই আসিস না আর, যা তো। আমি হাসি মুখে ছলছলে চোখ করে বলে উঠি, তাহলে কোথায় যাই বল দেখি, বাড়িতে তো এ নিয়ে যেতে পারি না। কি নিয়ে যেতে পারিস না? আমি নিজের কপালে হাত ছুঁয়ে বলি, এই যে রাত ফুরাইয়া আইল রে পলাশ, মাত্র প্রহর কয়, কোথায় লুকাই লাশ, কপাল পোড়া লাশ। ও হলদে ফুলের গাছ তুই কেটে ফেল, ওতে আর ফুল ফুটবে না। না, আমি চিৎকার করে উঠি। টলতে টলতে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলাম দরজার দিকে। হোঁচট খাই। মালতী ধরতে আসে না কখনো, সে চায় কর্ণ পড়ুক, হাঁটা শিখুক, রক্তাক্ত পায়েও হাঁটা শিখুক। দরজা খুললে আমার পিঠের ওপাশে কুয়াশা হয়তো আরো ঘন হয়ে উঠতে দেখে মালতী। হঠাৎ কি যেন একটা ভেবে নিয়ে পকেট হাতড়াতে হাতড়াতে ঘুরে দাঁড়ালাম। এই কত হলো রে তোর? দূর হ, নেশার ঘরে টাকা দিয়ে কাল আবার বলবি বেশি টাকা দিয়েছিস। তোর তো খাতা আছে, পয়লা বৈশাখে একেবারে হাল খাতা করিস। আমি ঘর কাঁপিয়ে হেসে উঠে তারপর বেরিয়ে যাই টলতে টলতে। মালতী শুনতে পায় কুয়াশার মতো, শিশুর হারিয়ে যাওয়া হিম ভেজা জামার মতো শব্দের দল ভেসে আসছে অদৃশ্য উৎস থেকে। সরল জল, সরল জল, নরম চোখের অতল তল, কাজর কাজর মেঘের বাঁকে, চল রে দুপুর নাই বিচল। হলুদ বুকে জল দিবি আর, পাতার চুলে কলুদ ফুল, হয়তো আঁচল নিংড়ে মেঘের, সামলে নিবি বিজলি ভুল। তোর মুখে জল নিভিয়ে চমক, তাকিয়ে আছে পুকুর পাড়, ওইখানে তোর মনের মতো পলাশ ফুলের আগুন ঝাড়। তার বিজনে হলুদ পাখি রোদ মেখেছে দুপুর সাজে, ওই বুঝি সে উঠতে গেল, ওই বুঝি ভয় বুকের মাঝে। মালতী দরজা খোলা রেখেই শুয়ে পড়ল।
আগর বাঁধলে যদি সূর্য না ওঠে কাল। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। আজকের গল্পের সূত্রধর আমি নিগম, গল্প পাঠে ও কথকের ভূমিকায় দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে রমাকান্ত, পূজা, পিয়ালি, দিব্যেন্দু, অরিত্র, সূর্য, নীল, অঘরী, বাল্মীকি, ইরিনা, ঝিনুক, অভি, তৃষা ও দীপ। গানে সূর্য, আবহে দীপ, প্রচ্ছদ রোহিত, পরিচালনায় টিম রাতের গল্প।